নতুন একটা বাক্য দিই। বাক্যটা থেকে 30টা বাক্য করতে হবে। যেমন এখানে রয়েছে আমি স্কুলে যাই, আমি যদি বলি আমি মাছ ধরি, আমি মাছ ধরি না, আমি কি মাছ ধরি, আমি কি মাছ ধরি না, অর্থাৎ এই যে ক্লাসটা করিয়েছি এখান থেকে নিজে নিজে করতে হবে, তবেই কিন্তু এর সুফলটা পাওয়া যাবে। আই গো টু স্কুল, এখানে লিখলাম আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। তো এখানে ডু কেন আসলো এর ব্যাখ্যাটা দিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু ডু বা ডাজ আসে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে কি আসে, ডিড আসে। যেমন একটা বাক্য যদি বলি আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তো এই বাক্যটাকে আমি যদি বলি এইভাবে সাজাতে হবে, তখন আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাইনি, নেগেটিভ কি হবে বলেন তো? আমি ভাত খাইনি, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম না, ওটাকে বলা হয় আমি ভাত খাইনি। বাংলাটা কিন্তু এইভাবে শোনা, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের মিনিংটা কিন্তু প্রায় একই দেয়, কিন্তু এখানে স্ট্রাকচারটা একটু ভিন্ন। তো আই এট রাইস আর আমি ভাত খাইনি কি হবে, আই ডিড নট ইট রাইস। এখানে দেখেন দেওয়া আছে এগুলো। তো এই একটা বাক্য দিয়ে যে বাক্যগুলো এখানে 30+ সেন্টেন্স তৈরি করেছি টেন্স মডাল সেমি মডাল ব্যবহার করে, এগুলো আমাদের নিজেদের শিখতে হবে, এগুলো করতে হবে। কথা বলা শিখতে গেলে কিন্তু শুধু একটা জায়গায় স্থির হয়ে থাকলে হবে না, প্রত্যেকটা বিষয়। তো এটা যেহেতু আমি পড়াটা একটু পরে নিব, আজকে আমরা পার্টস অফ স্পিচ থেকে একটু শুরু করছিলাম। পার্টস অফ স্পিচের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচ শব্দের অর্থ বাংলায় যেটাকে পদ বলি, ইংলিশে সেটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ। স্পিচ কথার যে অংশ, একটা পার্টস। একটা মোবাইলে অনেকগুলো পার্টস থাকে না, একজন মেকানিক কিন্তু সেটা খুলে ফেলতে পারে আবার সেটা লাগাতে পারে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ঠিক ওইভাবে কাজ করতে হবে। অর্থাৎ আমরা একটা বাক্য বললাম হি ইজ গোয়িং টু স্কুল, এখানে হি কোন পার্টস অফ স্পিচ, ইজ কোন পার্টস অফ স্পিচ, গোয়িং কোন পার্টস অফ স্পিচ, স্কুল কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এগুলো কিন্তু শিখতে হবে। এগুলো আমরা সব এক এক করে আইডেন্টিফাই করা শিখবো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে নাউন কাকে বলে, খুব ইজি একটা বিষয়। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ পায় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর প্রত্যেকটার নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, একটু মনে রাখবেন, নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান বা ঘটনা ইত্যাদির নাম বোঝায়। এগুলো কিন্তু আপনার পড়া রয়েছে, আমি এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় একটু দেখাবো। বিষয়টা হচ্ছে ইংলিশের সংজ্ঞাটা একটু দেখি। নাউন রিফার্স টু এনি কাইন্ড অফ নেম, সুন্দর একটা ডেফিনেশন। নাউন রিফার্স টু এনি কাইন্ড অফ নেম, অর্থাৎ যে কোনো প্রকার নাম কিন্তু উল্লেখ করে হচ্ছে নাউনকে। মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। আমাদের যা কিছু চারপাশে, আমাদের যা কিছু আমরা দেখতে পারছি প্রত্যেকটা কিন্তু নাউন। Nouns are used to name persons, things, animals, events, place, ideas, etc. করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। কুয়েত ইজ আ মুসলিম সিটি, এখানে কুয়েত কিন্তু একটা দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ হীরা খুব মূল্যবান। তো দেখেন করিম, কুয়েত, ডায়মন্ড এক একটা জিনিসের, একজন ব্যক্তির নাম, একটা দেশের নাম, তাই না? তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটি কিন্তু নাউন। মনে রাখতে হবে কোনো কিছুর নাম হলেই সেটা নাউন বলে, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, ঘটনার নাম ইত্যাদি হচ্ছে নাউন। এবার নাউনের ক্লাসিফিকেশন গুলো একটু পড়ে ফেলতে হবে, পড়েন তো। এই প্রথমটা কি রয়েছে বাংলা সহ একটু পড়তে হবে। প্রপার নাউন হুম। নামবাচক বিশেষ, কমন নাউন জাতিবাচক বিশেষ, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ, মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ, এ- 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 adjective না দেখেন এগুলো আমি একটু পড়ে দেই, এটা adjective। বিশেষ না, এটা উচ্চারণ করতে হবে বিশেষ্য। হ্যাঁ, বিশেষ্য। যেমন বাংলাতে আমরা পদ পড়েছিলাম না, পদ 5 প্রকার, কি কি ছিল বলেন তো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অর্থাৎ এই যে 5 প্রকার নাউন, এইটা নাউনকে, নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস, অর্থাৎ নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। 5 টাইপস, সেই টাইপ গুলা কি কি? প্রথমটাকে বলা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। তারপর রয়েছে কমন নাউন। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, এইটার অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এমন একটা নাউন বা নামকে বুঝাবে সমষ্টি দ্বারা প্রকাশ করবে, সমষ্টি। অর্থাৎ একটি কথা বললে অনেক বিষয় সেখানে
বোঝা যাবে। এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়? গুণবাচক বিশেষ্য। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট, এটা উচ্চারণ হবে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যে জিনিসগুলো আমরা কেবলমাত্র উপলব্ধি করতে পারি, ধরা যায় না, ছোঁয়া যায় না। সততা, কোনো ব্যক্তির ভিতরে সততা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তো এই জায়গাটাকে বলা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট। নাউন, প্রপার নাউন অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন রিফার্স টু স্পেসিফাই নেমস অফ পার্সনস, থিংস, প্লেস, এটসেট্রা এন্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। দেখেন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, ভালো করে বুঝবেন। এই নাউন যদি বোঝা যায় তাহলে কিন্তু দেখেন, পার্টস অফ স্পিচ জানলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার পার্টস অফ স্পিচ জানলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 30% কভার হয়ে যায়। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। আর প্রপার নাউন রিফার্স টু স্পেসিফাই বা স্পেসিফিক নেমস অফ পারসনস, নির্দিষ্ট কোনো ব্যক্তি, থিংস বস্তু, প্লেস জায়গা, এটসেট্রা, এন্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। এটা কি হয় জানেন? প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন দেখেন, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, এই বাক্যে প্রপার নাউন কোনটা তা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। এখানে প্রপার নাউন হচ্ছে শেক্সপিয়র, ইনি একজন পাশ্চাত্য লেখক। তো এই যে আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র বলা হচ্ছে প্রপার নাউনের, যে প্রপার নাউন যেটা থাকে এইটার শুরুটা সবসময় বড় হাতের ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর হয়। শেক্সপিয়রের দেখেন নামের এসটা বড় হাতের দিয়েছি। উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, আমরা সিলেট ভ্রমণে যাব বলে পরিকল্পনা করেছিলাম। সিলেটের এজ বড় হাতের হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। মনে রাখবেন এই বিষয়টা। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে। এখন আমি যতটুকু বুঝালাম, প্রপার নাউন সম্পর্কে কি কোনো সমস্যা আছে বলতে পারবেন? আমার মনে হয় নাই। এটাকে প্রপার নাউনের বাংলাটা একটু মনে রাখবেন। প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউনের অর্থটা হচ্ছে নামবাচক বিশেষ্য, একটু মনে রাখবেন। আচ্ছা, আরো এক্সাম্পল দেখতে পাচ্ছি, বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, পাকিস্তান, ঢাকা, গীতাঞ্জলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে। হ্যাঁ, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু সব প্রপার নাউন, মনে রাখবেন। এরপর রয়েছে কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কি আছে বলেন? কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। হেয়ার ইউ ক্যান সি, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। খুবই সহজ একটা সংজ্ঞা। যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়। কেমন? স্টুডেন্ট, যে কোনো একজন স্টুডেন্টকে না বুঝিয়ে স্টুডেন্ট বললে পৃথিবীর সকল স্টুডেন্টকে বুঝাবে। বুক, বুক শব্দের অর্থ হচ্ছে বই। দেখেন, এই বই বললে পৃথিবীর সকল বইকে একসঙ্গে বোঝাচ্ছে। ডগ, ডগ বললে আপনার, আমার বা অন্য কারো বাড়ির কোনো একটি কুকুরকে না বুঝিয়ে সব কুকুরকে কিন্তু একসঙ্গে বলা হচ্ছে ডগ। তাই বলা হচ্ছে স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এটসেট্রা। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কি বললাম বলেন তো? জাতিবাচক, অর্থাৎ যে নাউন দ্বারা এক, ইয়েস, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে একসঙ্গে বুঝাবে। স্টুডেন্ট বললে ছাত্র ছাত্রী জাতি বা ছাত্র ছাত্রী যে গোষ্ঠী, পৃথিবীর সবাইকে, সব স্টুডেন্টকে একসঙ্গে বোঝাচ্ছে। বুক, বুক বললে কিন্তু নির্দিষ্ট কোনো একটি বই না বুঝিয়ে পৃথিবীতে যত বই আছে সব বইকে একসঙ্গে কমন নাউন বলা হচ্ছে। স্টুডেন্ট, এখানে পৃথিবীর সব, এখান থেকে কমন নেওয়া যায়, কমন নাউন থেকে কিন্তু কমন নেওয়া যায়। আমি এখান থেকে স্টুডেন্ট, যদি এখান থেকে আমি রনি বা আমি করিম, রহিম, অন্য একজনের নাম কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারি, কমন নিতে পারি। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা কি বলা হচ্ছে, এখান থেকে কিন্তু কমন নেওয়া যায়। অর্থাৎ মনে রাখবেন, এই যে কমন নাউনের যে ব্যাপারটা, এটা একটা বিষয় যে, যে নাউন একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়,
তাকে কমন নাউন বলে। স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এইগুলো কিন্তু একটু মনে রাখবো আমরা। আচ্ছা, a common noun refers to a specific generic names of persons, place, things, etc. It is the opposite of proper noun. It is the opposite of proper noun. এটা কিন্তু প্রপার নাউনের ঠিক অপোজিট। দেখেন, প্রপার নাউনে বলেছিলাম না যে শেক্সপিয়র, শেক্সপিয়র কিন্তু একজন বিখ্যাত লেখক। তো এখানে মনে করেন একজন ড্রামাটিস্ট। তো আমি যদি বলি ড্রামাটিস্ট, পৃথিবীর সব ড্রামাটিস্টকে একসঙ্গে কমন নাউন হিসাবে বোঝাবে। আর কমন নাউনকে এখান থেকে একটি নাউন আমি যদি ভাগ করে নিয়ে চলে যাই, সেটা প্রপার নাউন হয়। অর্থাৎ বলা হচ্ছে, সরি, বলা হচ্ছে যে ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউন যেমন, ঠিক তার বিপরীত কিন্তু এই কমন নাউন। আরো এক্সাম্পল দেখি। অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট। অ্যালেক্স একজন ছাত্রের নাম। স্টুডেন্ট দ্বারা সকল ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি। দেখেন, এই স্টুডেন্ট বললে কিন্তু স্টুডেন্টটা কমন নাউন হবে, কিন্তু অ্যালেক্স একজন ছাত্র, এই স্টুডেন্টের ভিতরে থেকে আমি একজনকে আলাদা করে বাইরে বের করে নিয়ে গেলাম, সে হচ্ছে অ্যালেক্স। তো অ্যালেক্সটা এখানে প্রপার নাউন হবে। বিষয়টা আবার একটু বুঝাই। এখানে আমি যদি বলি অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটা দেখেন, অ্যালেক্স একজন ছাত্র, একজন ইংরেজ, একজন পাশ্চাত্য দেশের একজন ছাত্র, নাম হচ্ছে অ্যালেক্স। তো যদি বলা হয় অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, এই অ্যালেক্স একজন ছাত্র, এটা কি করতে হবে? এই অ্যালেক্স বললে কিন্তু এটা প্রপার নাউনের কাতারে চলে যাবে। আর যখন স্টুডেন্ট বলবো তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যাবে। মনে রাখতে হবে। তারপর কি, ডগ ক্যান বি ভেরি কিউট। ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে। সেটা যে কোনো জাতের কিংবা যে কোনো ধরনের বা রঙের হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে। এই জন্য এই ডগ বললে ডগ হচ্ছে কমন নাউন। কিন্তু যদি বলি আই হ্যাভ এ ডগ, হার নেম ইজ বুলেট, আমার একটা ডগ আছে তার নাম হচ্ছে বুলেট, এই বুলেট বললে তখন কিন্তু ওই বুলেট এটা প্রপার নাউন হয়ে যাবে, নির্দিষ্ট করে একটা কুকুরকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলি শুধু কুকুর, তখন কি হবে? তখন কিন্তু কমন নাউন হবে। ভালোভাবে বুঝবেন প্রত্যেকটা জায়গা। ইউ লাভ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার দ্বারা সকল রকমের ফুলকে বোঝানো হয়েছে। সেটা যে কোনো ধরনের যে কোনো জাতের ফুল হতে পারে। কিন্তু এখান থেকে যদি আমি বলি গোলাপ একটা ভালো ফুল, এই গোলাপ কি হবে বলেন তো? গোলাপ কিন্তু তখন কমন নাউন হবে, গোলাপ হবে তখন প্রপার নাউন। কারণ আমি ফুলের ভিতরের থেকে একটা ফুলকে নির্দিষ্ট করে আলাদা করে বুঝাচ্ছি, এই জন্য এটা নামবাচক, প্রপার নাউন। আর যখন শুধু বলবো যে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, বা শুধু ফ্লাওয়ার বুঝাবো, ফুল, তখন পৃথিবীর সব রকমের ফুল, সব গন্ধ, সব বর্ণ, সব ফুলকে একসঙ্গে বুঝাবে। এই জন্য এটা হবে হচ্ছে কমন নাউন। কমন নাউন আর প্রপার নাউনটা ভালোভাবে বুঝতে হবে। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। তো দেখেন এখানে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য কি। কমন নাউন দিয়েছি ম্যান। ম্যান বললে এখানে কিন্তু পৃথিবীর সকল মানুষকে বোঝানো হচ্ছে ম্যান। কিন্তু এই ম্যান গুলোর ভিতরে থেকে আমি দুজন মানুষকে নাম ধরে বোঝাচ্ছি, রানা, রবিন। এই রানা আর রবিন এরা কিন্তু প্রপার নাউন হয়ে গেল। শুনতে পারছেন ভালোভাবে? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, তো দেখেন খুব ভালোভাবে ইজিলি বুঝিয়ে দিচ্ছি, এর থেকে ইজিলি আপনি আর পাবেন না। কি বলা হলো? ম্যান। ম্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ, এটা কমন নাউন হয়ে গেল। কিন্তু প্রপার নাউন যখন বলবো রানা অ্যান্ড রবিন। পোয়েট যখন বলবো পৃথিবীর সব কবি, পৃথিবীর সব কবিকে একসঙ্গে বুঝাচ্ছি পোয়েট, এটা কমন নাউন হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই পোয়েটের ভিতরে থেকে দুজন পোয়েটের আমি বিশেষভাবে নাম উল্লেখ করলাম, তখন এই দুইজন আবার প্রপার নাউন হয়ে গেল। ইনরাও কিন্তু কবি, কিন্তু কবিদের সব কবি যখন একসঙ্গে শুধু পোয়েট বলবো তখন কমন নাউন, আর যখন আমি আলাদা করে দুজনের নাম বলবো তখন কিন্তু প্রপার নাউন। ঠিক একইভাবে ওশান বললে পৃথিবীর সব ওশান, কিন্তু এখান থেকে যদি বলি প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, নাম উল্লেখ করে বললাম, তখন কিন্তু প্রপার নাউন হলো। কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না, মনে রাখবেন। কমন নাউন, এই যে কমন নাউন গুলো ম্যান, পোয়েট, হ্যাঁ, কখনো একা বসে না। সে আর্টিকেল নিয়ে বসবে, অথবা প্রপার নাউন সবসময় কমন নাউন প্লুরাল হবে, হয় আর্টিকেল নিয়ে বসবে অথবা সে প্লুরাল, এটা আমরা দেখবো। আই নো দা বয়, এই যে দেখেন বয়, বয় কিন্তু একটা কমন নাউন। তো দেখেন এর আগে একটা আর্টিকেল বসেছে দা। মনে রাখবেন কমন নাউনের আগে একটা আর্টিকেল থাকে, ডিটারমাইনার, এটা দেখাচ্ছি আমি। এই যে আই নো দা বয়, আর্টিকেল, সিঙ্গুলার, কমন নাউন। আই লাইক দা টিচার, এটা ঠিক আছে। আই অ্যাপ্রিসিয়েট দা পোয়েট, এই যে পোয়েট, টিচার, বয়, এগুলো কমন নাউন, এর আগে কিন্তু আর্টিকেল বসেছে। তবে
এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যাবে না। আই নো বয়, এটা কখনো হয় না, কারণ কমন নাউনের আগে অত প্রথমে কমন নাউনের বাম পাশে আর্টিকেল অথবা ডিটারমাইনার বসাতে হবে, অথবা ওটাকে প্লুরাল করতে হবে। আই লাইক বয়েজ, এটা কারেক্ট, কিন্তু আই লাইক বয়, আই নো বয়, এটা কিন্তু রং। আই লাইক টিচার, এটাও হবে না। আই অ্যাপ্রিসিয়েট টিচার, এটা লিখতে গেলে এভাবে লিখতে, আই লাইক বয়েজ, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস। এই কথাগুলো কিন্তু একটু মনে রাখবেন, পার্টস অফ স্পিচের একেবারে কোর বিষয় এই জিনিসগুলা। এরপর আমরা দেখব কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। আমার সংজ্ঞার ভিতরে কিন্তু বুঝতে পারতেছি বিষয়টা কেমন। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সমষ্টি শব্দের অর্থ কি? যোগফল, একত্রে অনেক কিছু বুঝাবে। ক্লাব, একজন মানুষ নিয়ে কখনো ক্লাব গঠিত হয় না, ক্লাবে কিন্তু অনেকেই থাকে। ক্লাব মানে হচ্ছে সংঘ। দেখবেন বাড়ির পাশে বা ইসে ক্লাব থাকে না, বিভিন্ন ক্লাব, আবাহনী ক্লাব, স্পোর্টিং ক্লাব, বিভিন্ন রকমের ক্লাব থাকে। তো বলা হচ্ছে ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। একজন নিয়ে কি কখনো পরিবার গঠিত হয়? সে তো একজন মানুষ হয়ে গেল। পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি থাকে না, এইগুলাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু আ গ্রুপ অফ থিংস, পার্সনস অর অ্যানিম্যাল। কি বলছে? কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু আ গ্রুপ অফ থিংস, আ গ্রুপ অফ থিংস একটা দলের নাম, পার্সনস অর অ্যানিম্যালস। যেমন আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবনস, দেখেন আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবনস, আমাদের শ্রেণী বা আমাদের ক্লাসটা আমরা সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম। সুন্দরবন ভ্রমণ। এই যে ক্লাস, ক্লাসে কি একজন থাকে? মনে রাখবেন, সংজ্ঞাটা যদি ভালো করে মনে রাখা যায়, অন্য কোথাও আর কোনো সমস্যা হবে না। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, একটি শব্দ বলবো যেটার ভিতরে অনেক কিছু বুঝাবে। যেমন ক্লাস, আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীতে 1,44,000 সেনা সদস্য রয়েছে। এই আর্মি বললে কিন্তু ওই 1,44,000 সেনা সদস্য সকলকে বুঝাচ্ছে, দ্যাটস কল আর্মি। ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স, ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স, প্রত্যেকটা টিমে 11 জন করে সদস্য রয়েছে। মোর এক্সাম্পল, ক্যাটেল, ক্লাস, অডিয়েন্স, ম্যাচ, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পলিস ইত্যাদি। দেখেন ক্যাটেল মানে গবাদি পশুর পাল বা ঝাঁক, ক্লাস মানে তো জানেন শ্রেণীকক্ষ, অডিয়েন্স মানে দর্শক, ম্যাচ মানে হচ্ছে গণজমায়েত বা জনগণের একটা ভিড়, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, প্রত্যেকটা কিন্তু কালেকটিভ নাউন। দেখেন প্রশ্ন যদি না বুঝতে পারেন আমার বুঝানো, বলবেন স্যার এই জায়গাতে বুঝিনি, আমি আবার বুঝাবো, আবার বুঝাবো, 3 4 বার 10 বার বুঝাবো। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, একটি শব্দের ভিতরে অনেকগুলা থাকবে, আর্মি, টিম, হ্যাঁ, ক্লাব, জুরি, ফ্যামিলি ইত্যাদি। এরপরে রয়েছে ফর এক্সাম্পল ক্যাটেল, ক্লাস, অডিয়েন্স, ম্যাচ, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট ইত্যাদি। এইবার দেখবো ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। দেখেন যত রকমের বস্তু আছে না পৃথিবীতে, ম্যাটেরিয়াল, এইগুলোকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, সংজ্ঞাটা একটু আমরা ভালোভাবে দেখব। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এটসেট্রা। যেমন গোল্ড, এই সোনা কি কখনো গোনা যায়? যায় না, ওজন করতে হয়। আচ্ছা, সল্ট, সল্ট শব্দের অর্থ হচ্ছে লবণ, লবণ কিন্তু গণনা করা যায় না, বাজার থেকে আমরা ওজনের দরে কিনে নিয়ে আসি। আয়রন, লোহাও কিন্তু, লোহার যে রড, আয়রন শিট, এটা কিন্তু আমরা ওজন দ্বারা পরিমাপ করে কিনি। সিলভারও তাই, ক্লোথ জামা কাপড়ও কিন্তু তাই, এয়ার, মিল্ক। ক্লোথ মানে এখানে কাপড় চোপড়, অর্থাৎ লম্বা মনে করেন একটা কাপড়, জামা বা প্যান্ট না বুঝিয়ে লম্বা একটা কাপড় অনেক, এটা তো আমরা একটা পিস হিসাবে বা ওজন হিসাবে অনেক সময় বেচা বিক্রি হয়। তো এইগুলা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এই দেখেন ম্যাটেরিয়াল নাউন অগণনাযোগ্য নাউন। আনকাউন্টেবল নাউন শব্দের অর্থ হচ্ছে অগণনাযোগ্য, যেটা কিন্তু গণনা করা যায় না, যেটা কি করা যায় না, গণনা করা যায় না। ইটস ইটস সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যান নট কাউন্ট। এগুলো আমরা উই ক্যান সি আমরা দেখতে পারি, অ্যান্ড টাচ আমরা এগুলো টাচ করতে পারি, বাট উই ক্যান নট কাউন্ট এগুলো গণনা করা যায় না। এই যে গোল্ড, স্বর্ণ বা সোনা, আমরা টাচ করতে পারি, আমরা দেখতে পারি, হাতে নিতে পারি, কিন্তু এগুলো গণনা করা যায় না।
সোনা কিন্তু দেখবেন স্বর্ণকারের দোকানে ছোট্ট মেশিনে ওজন দ্বারা পরিমাপ করে বিক্রয় করা হয়। ফর এক্সাম্পল, ইউ ক্যান পার্স আ গোল্ড রিং ফর ইউর সিস্টার। তুমি তোমার বোনের জন্য একটা স্বর্ণের রিং ক্রয় করতে পারো। এই যে গোল্ড, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি, এই যে উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার, সমুদ্রের পানি থেকে আমরা লবণ আলাদা করে ফেলতে পারি। কটন ড্রেস ইজ মাই ফেভারিট, কটন ড্রেস ইজ মাই ফেভারিট। এই যে কটন মানে তুলা, তুলা কখনো গণনা করা যায় না। তাহলে কি হলো, ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না, ওজন করতে হয়। এই ম্যাটেরিয়াল নাউনটা কোন প্রকারের নাউন? আনকাউন্টেবল নাউন। এখন এই কাউন্টেবল আর আনকাউন্টেবল কেমন হয়, এটা এখন আমরা একটু দেখতে পারবো। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাইব্রেরি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। মনে রাখবেন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু কিংবা গুণের নাম প্রকাশ করা হয় তাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তারা কোন নাউন বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে ব্যক্তির কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি, যেমন যদি বলা হয় অ্যাঙ্গার মানে রাগ, ফ্রিডম স্বাধীনতা, কাইন্ডনেস, লভ, হ্যাপিনেস, বিউটি, হ্যাঁ, এগুলো হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট, গুণবাচক বিশেষ্য। এগুলোর কিন্তু গুণ রয়েছে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম ইত্যাদি অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। An abstract noun express ideas, feelings, realizations, and qualities that we can see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but cannot even see. It's a feeling, not physical thing. আবার একটু বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সপ্রেস আইডিয়াস। এই অ্যাবস্ট্রাক্ট নাউন প্রকাশ করে আইডিয়া, আইডিয়া মানে কি? ধারণা। ফিলিং অনুভূতি, রিয়েলাইজেশন অর্থাৎ সেন্সেশন, রিয়েলাইজেশন ওই অনুভূতির মতোই, উপলব্ধি, রিয়েলাইজেশন মানে উপলব্ধি, এন্ড কোয়ালিটিস গুণাবলী, দ্যাট উই ক্যান নট সি যেটা আমরা দেখতে পারি না, টাচ, হেয়ার, টেস্ট আর স্মেল, স্মেল শব্দের অর্থ ঘ্রাণ নেওয়া, উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিন ইট বাট ক্যান্ট ইভেন সি, ইটস আ ফিলিং নট আ ফিজিক্যাল থিং, নট আ ফিজিক্যাল থিং। মাই লাভ ফর আওয়ার ক্যান নট বি মেজার্ড, মাই লাভ ফর ইউ, তোমার প্রতি আমার যে ভালোবাসা, এই যে দেখেন এখানে একটা শব্দ লিখেছি লাভ, তোমার প্রতি আমার যে ভালোবাসা, ক্যান নট বি মেজার্ড, এটা পরিমাপ করা যায় না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে তোমার প্রতি আমার যে ভালোবাসা, এটা তুমি পরিমাপ করতে পারবা না। এই যে এখানে লাভ, ভালোবাসা, এই ভালোবাসাটা কোন নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলাটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি বলেছি বলেন? গুণবাচক বিশেষ্য। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, হিজ কাইন্ডনেস তার দয়া, তার আসল সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, হার বিউটি তার সৌন্দর্য, মেক্স মি ক্রেজি আমাকে ক্রেজি করে তোলে। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, গণনার ভিত্তিতে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়। গণনার ভিত্তিতে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এই জায়গাটা খুব ভালো করে দেখেন, গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায়, এখানে একটু পড়ে ফেলেন তো এই শব্দগুলো কি কি রয়েছে, আমি একটু শুনি। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। হুম। যেমন পিন, টেবিল, মোবাইল, ক্যাট, ম্যান, কাউ, ইট। তারপর আনকাউন্টেবল নাউন একটু পড়তে হবে, পড়েন। আনকাউন্টেবল নাউন, হুম। যে যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। হুম। যেমন রাইস, ওয়াটার, এয়ার, সুগার, ইন ইনফরমেশন, হুম। অ্যাডভাইস, হুম। অ্যাডভাইস, কাউজ, কাউজ। হুম, তারপর। অ্যাডভাইস, হুম। কাউজ, কাউজ, পিন, ফিনিশ, হুম। না, পেটিন্স, নিউজ, হুম। পেটিন্স নিউজ, হুম। ইস, এটা কি জানি। দেখেন, আমি এই যে আমাদের রিডিং পড়তে গেলে যে সমস্যাগুলো হয় না, এই সমস্যাগুলো থাকবে না, এগুলো আপনাকে দিয়ে প্রচুর রিড আউট করাবো। আমাদেরকে প্রচুর প্যাসেজ রিডিং করতে হবে। প্যাসেজ রিডিং করলে কি হবে, আমাদের কিন্তু দেখেন এই যে সমস্যাগুলো না, এইগুলো চলে যাবে। আপনি যদি কথা বলতে চান, তো প্রথমে আপনাকে আগে
শুদ্ধভাবে ইংরেজি শব্দগুলো উচ্চারণ করা শিখতে হবে। যেমন এই যে এখানে বলেছিলাম, আমি একটু পড়ে দেই, যেখানে বেঁধে যাচ্ছিল রাইস, রাইস শব্দের অর্থ ভাত, ওয়াটার পানি, হেয়ার সুগার, ইনফরমেশন এটা উচ্চারণ হবে ইনফরমেশন, অ্যাডভাইস কারেজ, কারেজ এটা কারেজ মানে সাহস, তারপরে পি এ টি আই ই এন সি ই, পি এ টি আই ই এন সি ই এটা হবে প্যাশেন্স, প্যাশেন্স মানে ধৈর্য, প্যাশেন্স মানে ধৈর্য। নিউজ, পেশেন্ট। হ্যাঁ তারপরে রয়েছে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী। মিউজিক, লেঞ্জার, সোপ, সোপ মানে হচ্ছে সাবান, সোপ মানে কি হবে, সাবান। তো এই যে শব্দগুলো, এগুলো আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। আপনি বলতে পারেন স্যার সাবান তো গণনা করা যায়, নো। সাবান যখন তরল অবস্থায় থাকে, এটা বিভিন্ন পাত্রের ভিতরে যখন থাকে, ওইটাকে মূলত বলা হচ্ছে সোপ। তো ওইটা তরল অবস্থায় কি গণনা করা যায়, যায় না, কিন্তু যখন মেশিনে দিয়ে কারখানাতে এইটা এক একটা সাবানের রূপ দেওয়া হয়, তখন আপনি গণনা করতে পারেন। তো এখানে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যে নাউন সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, ওয়াটার, হেয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, প্যাশেন্স, নিউজ, সেঞ্চুরি, মিউজিক, লেজার, শোক ইত্যাদি। আনকাউন্টেবল নাউন বিশেষ, আনকাউন্টেবল নাউন বিশেষে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। বলছে কিছু কিছু আনকাউন্টেবল নাউন ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন এ পিস অফ অ্যাডভাইস, আমরা অ্যাডভাইসটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন যদি এইভাবে বলি এ পিস অফ অ্যাডভাইস, অর্থাৎ একটি অ্যাডভাইস বা এক টুকরা অ্যাডভাইস, তখন কিন্তু এটা আবার গণনা করা যায়। এ বার অফ সোপ, কি বললাম, এ বার অফ সোপ, তখন কিন্তু এটা গণনা করা যায়। সাবান, সোপ বললে ওই যে বললাম না, মনে করেন একটা টিনের বড় পাত্রে বা একটা বড় গামলার ভিতরে কোম্পানিতে সাবান তরল অবস্থায় গুলিয়ে রেখেছে, সাবান মানে একটা বড় পাত্রে আছে, ওইটাকে সোপ বলা হয়। তো এটা তো গণনা করা যায় না, তরল, কিন্তু এটা মেশিনে দিয়ে ডাইসের ভিতরে দিয়ে যখন সাবান তৈরি করবে, তখন আপনি গুনতে পারেন একটি সাবান, দুইটি সাবান, কিন্তু মূলত সোপ বা সাবান গণনা করা যায় না। ফার্নিচার, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, কিন্তু যদি ঘরের ফার্নিচার, এ পিস অফ ফার্নিচার যদি বলেন, এটা কিন্তু গণনা করা যায়, এটা কিন্তু এখানে কাউন্টেবল নাউন। বুঝতে পেরেছেন? অর্থাৎ মনে রাখবেন কাউন্টেবল, এই যে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, পেন, টেবিল, মোবাইল, ক্যাট, ম্যান ইত্যাদি। আর যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন রাইস, ওয়াটার, হেয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ ইত্যাদি। আচ্ছা, আনকাউন্টেবল নাউন বিশেষে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন এ পিস অফ অ্যাডভাইস, এ বার অফ সোপ, এ পিস অফ ফার্নিচার, এ বার অফ সোপ, এ পিস অফ ব্রেড। শুধু ব্রেড বললে পাউরুটি, এটাও দেখেন আপনি বলতে পারেন স্যার পাউরুটি তো গোনা যায়, এটা তো কাউন্টেবল নাউন হবে, কিন্তু এটা কিভাবে আনকাউন্টেবল হলো? দেখেন ওই ব্রেডও কিন্তু যখন প্রথমে আটা ময়দা এটা সুন্দর করে মিক্সচার করে, ওইটাই মূলত কিন্তু এর ইনগ্রিডিয়েন্টস উপাদান, ওইটাকেই ব্রেড বলা হচ্ছে। কিন্তু এ পিচ অফ ব্রেড যখন বলবো, তখন এই যে এ পিচ অফ ব্রেড, এক টুকরো রুটি, এইটা গুনতে পারেন, কিন্তু শুধু ব্রেড গণনা করা যায় না। এই যে নিউজ, নিউজ বললে সংবাদ, এইটা কিন্তু এই নিউজটা এখানে কি হলো বলেন তো, আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন বলবেন এ পিস অফ নাউন, সরি এ পিস অফ নিউজ, তখন এটা কাউন্টেবল হলো। এই বিষয়গুলো আমি পড়িয়ে দিচ্ছি, আপনি শুধু শুনে চলে গেলে হবে না, একটু মনে রাখবেন কিন্তু। মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, এগুলো একটু পড়তে পারবেন? আমি একটু পড়ে দেই, দেখেন মেইনলি 8 টাইপস, প্রধানত 8 প্রকার অফ নাউন আর আনকাউন্টেবল। 8 প্রকার নাউন প্রধানত আনকাউন্টেবল হয়। কি কি দেখেন, লিকুইড মানে তরল, ওয়াটার, মিল্ক এগুলো আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ অদৃশ্য ধারণা, এগুলো আনকাউন্টেবল নাউন হয়। অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন ইত্যাদি। পাউডার অ্যান্ড গ্রেইনস অর্থাৎ পাউডার এবং শস্য দানা, এগুলো আনকাউন্টেবল হয়। রাইস, স্যান্ড, হুইট, এই যে হুইট মানে গম, গম থেকে কিন্তু গমের পাউডার অর্থাৎ আটা ময়দা তৈরি করা হয়। ম্যাস নাউন, হ্যাঁ ফার্নিচার, হেয়ার অর্থাৎ গণ মানে অধিক হারে যেগুলো, হেয়ার মানে চুল, মাথায় অনেক চুল থাকে না, লক্ষ লক্ষ কোটি কোটি, এগুলো বলা হচ্ছে। ন্যাচারাল ফেনোমেনা অর্থাৎ প্রাকৃতিক যে জিনিস, সানশাইন, স্নো, স্নো মানে বরফ, রেইন,
তারপরে ওয়েদার, হ্যাঁ, স্টেট অফ বিং, নিজ সত্তার অস্তিত্ব, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথিওজিজম, গ্যাস যেমন অক্সিজেন, এয়ার, এগুলো সব কি নাউন হবে? আনকাউন্টেবল নাউন হবে। কি নাউন হবে? আনকাউন্টেবল। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের তুলনামূলক বিশ্লেষণ। দেখেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তুলনামূলক কিছু বিশ্লেষণ আমি একটু দিতে পারি। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। আর আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন এখানে উদাহরণ দিয়েছে আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন, যেমন হি হ্যাজ এ পেন। এখানে পেন মানে কলম, এটা কিন্তু কাউন্টেবল নাউন। তো পেনের আগে একটা এ বসাতে পেরেছি, একটা এ বসেছে, হি হ্যাজ এ পেন। কিন্তু দেখেন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন ইনকারেক্ট। যেমন আই ডোন্ট লাইক দ্য সুগার। আই ডোন্ট লাইক দ্য সুগার, এখানে দা সুগার কিন্তু হবে না। এই যে সুগারের আগে দা বসিয়েছি না, আনকাউন্টেবল নাউনের আগে দা বসানো যায় না, কি লিখতে হবে? আই লাইক সুগার। আই লাইক সুগার অর্থাৎ আমি চিনি পছন্দ করি। মনে রাখবেন, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসানো যায়, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসানো যায় না। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 কাউজ, আমার 5টি গরু আছে। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। এই যে কাউজ, কয়টি কাউজ? 5 কাউজ। আর আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। যেমন ইনকারেক্ট, অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, একটা সংবাদ প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, এটা ইনকারেক্ট। কি হবে? নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। এই যে জায়গাটা দেখেন, অনেকেই এই বাক্যটা বুঝতে পারে না, এখানে হ্যাজ বিন কেন হলো, আপনি ব্যাখ্যা দিতে পারবেন? যে স্যার এখানে এই কারণে হ্যাজ বিন হয়েছে। আমি একটু বুঝাই দেই, দেখেন, একটু ও বুঝাই। দেওয়া হয়েছে, বিন বিন এনো ভার্ব মানে হ্যাঁ, অন্য ইয়া প্রায় আপনার প্রায় সঠিক হচ্ছে। দেখেন আমি একটু ব্যাখ্যাটা দেই, আপনি প্রায় সঠিক বলেছেন। নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট অর্থাৎ এটার বাংলা অর্থটা এমন, টেলিকাস্ট মানে সম্প্রচার করা, অর্থাৎ সংবাদ সম্প্রচার করা হইয়াছে। সংবাদ সম্প্রচার করা হইয়াছে। তো আমরা জানি বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি? হওয়া। বিই বি। এই দেখেন, এই হওয়া। যে বিন, এই বিনটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন বি ভার্বের, আমি ইট ভার্বের যদি 3টা ফর্ম আপনাকে বলতে বলি, বি 1, বি 2 আর বি 3, বলেন তো কি হবে? ইট, ইট, এট, ইটেন। মনে আছে তো সেই কনজুগেশন অফ ভার্ব, ইট, এট, জি। ইটেন, ডু, ডিড, ডান। খুব ভালোভাবে দেখেন এই বিষয়টা, এখানে বিন কেন হলো আমরা অনেকেই এটা বুঝতে পারি না। এই বাক্যটা হচ্ছে মূলত প্রেজেন্ট, একটু বলি, এই বাক্যটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এই বাক্যটা কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এটা পারফেক্ট। ভালোভাবে খেয়াল করবেন। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য আমি বললাম, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এর বাংলা অর্থটা হচ্ছে সংবাদ প্রচার করা হইয়াছে। তো দেখেন, আমরা প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম জানি না, যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, হ্যাঁ, মেক, মেড, মেড। তো এই যে বি ভার্ব, এই বি ভার্বের 3টা ফর্ম হচ্ছে, বি স্বয়ং নিজে একটা ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম বি ভার্বের থেকে আসতে পারে অ্যামিজার, পাস্ট ফর্মে থাকতে পারে অজয়ের, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি 3 তে থাকবে হচ্ছে শুধু বিন, এই যে BEEN, এটা কিন্তু বি ভার্বের ভি 3। তো এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, সংবাদ প্রচার করা হইয়াছে। তো দেখেন, এই যে সংবাদ প্রচার করা হইয়াছে, হওয়া ইংরেজি কি? বি। তো বি ভার্বের ভি 3 হচ্ছে বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস মূল ভার্বের ভি 3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস মূল ভার্বের ভি 3 প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে নিউজ, তারপরে হ্যাজ বসেছে, যেহেতু আনকাউন্টেবল নাউনে কিন্তু কখনো হ্যাভ বসে না, হ্যাজ বসে। নিউজ হ্যাজ। আর এই বিন মানে ওই যে বি মানে হওয়া, ওর কিন্তু ভি 3, বিন মানে হইয়াছে, অর্থাৎ নিউজ হ্যাজ বিন, সংবাদ হইয়াছে। কি হইয়াছে? টেলিকাস্ট, সংবাদ সম্প্রচার হয়ে করা হয়েছে। অর্থাৎ মনে রাখবেন, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ
প্লাস মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, সেই নিয়ম অনুসারে এখানে বসেছে। তো এই বিনটা এসেছে মূলত বি ভার্ব থেকে। আমরা অনেকেই কিন্তু এই উৎপত্তিটা জানি না বা বুঝি না। হুম। এই জন্য কিন্তু এখানে আমরা এইটা ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? যে এই বিনটা কিভাবে আসলো, এটা বি থেকে এসেছে, এর মূল ভার্ব ফর্ম কিন্তু বি। বি, তারপর হচ্ছে এর পাস্ট ফর্ম অজয়ার, আর এইটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওই যে ইট ভার্বের ইএটি, ইট মানে খাওয়া, এর এই ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এই জন্য সংবাদ প্রচার করা হইয়াছে, নিউজ হ্যাজ টেলিকাস্ট দিলে হবে না, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। এই যে হইয়াছে হওয়া, এর জন্য কিন্তু এখানে বিন এসেছে। হুম। আরেকটা আছে বিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, BEING, বিং। আচ্ছা, এটা বাংলা এসে গেছে, যাই হোক। এটা হবে হচ্ছে বিং, BEING। এটা একটু আমরা মনে রাখবো, BEING। এই বিংটা হচ্ছে চলমান কোনো ভাব বোঝায়, চলমান, যেমন হচ্ছে, চলছে, কাজটি করা হচ্ছে। দা ওয়ার্ক ইজ বিং ডান, দা ওয়ার্ক ইজ বিং ডান। এই বিং কেন এসেছে? বি মানে হওয়া, ওই যে হচ্ছে, বি ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর এই বিন, BEEN, এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ব্যাখ্যাটা যখন জানবেন, দেখবেন নিজের ভিতরে খুব ভালো লাগবে যে এটা কোথা থেকে আসলো, এর উৎপত্তি কোথায়, এর বংশ পরিচয় কি, এটা জানতে হবে। আমাদের প্রত্যেকের বাবার পরিচয় আছে না, মার পরিচয় আছে, দাদা দাদি, আমাদের প্রত্যেকের একটা বংশ পরিচয় রয়েছে। আপনি একটা বংশীয় ছেলে, তো এখানেও কিন্তু এটা আমাদের একটা বংশের পরিচয়। যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি থাকলে বিং হবে। কাজটি করা হচ্ছে, এই বি মানে হওয়া, আর বিং মানে হচ্ছে দা ওয়ার্ক ইজ বিং ডান। এটা কিন্তু ভয়েস চেঞ্জের একটা ব্যবহার, প্যাসিভ মুডে। আরো আছে দেখেন, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আই হ্যাভ টু পেন্স, এই যে পেন মানে কলম, তো এইটাকে আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি কিভাবে? আই হ্যাভ টু পেন্স। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, যেমন আই নিড ফার্নিচার্স, এটা হবে না, এটা ইনকারেক্ট। কারেক্ট কি হবে? আই নিড ফার্নিচার। আনকাউন্টেবল নাউনের পরে কখনো এস দেওয়া যায় না, এই যে দেখেন এখানে ফার্নিচার্স দিয়েছি না, এটা ভুল, বলতে হবে আই নিড ফার্নিচার। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং ক্যাপিটাল উভয়ই হতে পারে। বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, এ বয়েজ ইজ কামিং। তো আজকে আমাদের নাউনের আলোচনা এতটুকুই ছিল। এখন আমরা গত ক্লাসের আমাদের যে পড়াগুলো ছিল, আমরা সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। শুধু পড়ে চলে গেলে হবে না। এই যে দেখেন টেন্স শিখিয়েছিলাম, আপনার টেন্সের সমস্যা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খুব ভালো করে বুঝাই দিয়েছিলাম। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, স্পিকিং করেছিলাম আমরা, এ বুক ফেয়ার আই ভিজিটেড। আর একটি বাক্য দিয়ে 30টা বাক্য করা যায়, বলেন। নাউনটা নিয়ে একটু সমস্যা, আমি আচ্ছা, নাউনটা কি বুঝতেছি না। আমি আবারও বুঝাবো, কোন জায়গায় বোঝেননি বলেন? প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন নাকি এই কাউন্টেবল আনকাউন্টেবল? এখানে তো না বোঝার কিছু নেই, আপনি কোথায় বোঝেননি বলেন, সেখানে আমি আরো সুন্দর করে বুঝাবো, খুব ক্লিয়ার ভাবে, মানে নিঃসন্দেহে। সবগুলোই। সবগুলাই বোঝেননি? আচ্ছা, তাহলে আমি আবার গোড়া থেকে বুঝাই। দেখেন, খুব সহজ একটা বিষয়, আপনাকে আমি শুধু একটু ইয়েগুলো বুঝাই। এই নাউন মানে হচ্ছে কি, পৃথিবীতে আমরা দুই চোখ দিয়ে, আমরা ঘুম থেকে উঠে উঠে দুই চোখ মেলে যা কিছু দেখতে পাই সব কিছু কিন্তু নাউন। অর্থাৎ এক কথায় বলতে পারি, পৃথিবীর বেশিরভাগ জিনিস কিন্তু নাউন। কারণ আমরা দুই চোখে যা দেখতে পারি, এর অধিকাংশ জিনিস কিন্তু নাউন হবে। এর অধিকাংশ জিনিস কি হবে বলেন? নাউন হবে, ভালোভাবে খেয়াল করেন। হুম। তো এই নাউনকে, নাউনটা চোখে যা দেখছি। আমরা চোখে যা দেখি সব নাউন। এই নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, এই নাউনকে পাঁচটি কাতারে ভাগ করা হয়েছে, পাঁচটি ভাগে। কি কি দেখেন? নামবাচক বিশেষ্য, নাউনের বাংলা কিন্তু বিশেষ্য, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নামকে বাংলায় বিশেষ্য বলে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। তো এই নাউনকে পাঁচ ভাগে ভাগ করেছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নামগুলো আপনি একটু বাংলায় পড়েন তো, কি কি বললাম। নামবাচক বিশেষ্য, তার জাতিবাচক বিশেষ্য, হুম, সমিষ্টিবাচক বিশেষ্য, হুম, বস্তুবাচক বিশেষ্য, হুম। গুণবাচক বিশেষ্য। থ্যাংক ইউ। দেখেন, এই যে তাহলে এখানে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগটা আমরা একটু চিনবো। প্রপার নাউন এর বাংলা হচ্ছে নামবাচক বিশেষ্য। পরে রয়েছে কমন নাউন, কমন নাউনের অর্থটা হচ্ছে
জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের বাংলাটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউনের অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থটা কি হবে? গুণবাচক বিশেষ্য। একটু ভালো করে খেয়াল করেন। প্রপার নাউনের অর্থ নামবাচক বিশেষ্য, কমন নাউনের অর্থ জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউনের অর্থ সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউনের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ হচ্ছে, সরি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক। এই নামগুলো কি আপনি বুঝতে পেরেছেন? যে প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক। এইবার দেখেন, তাহলে আমরা এই 5 ভাগে যে ভাগ করেছে, 5টা ভাগ আমরা একটু ভালো করে দেখব। প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আবার একটু পড়েন সংজ্ঞাটা। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। সংজ্ঞাটা কি বুঝতে পেরেছেন? একবার একটু পড়ে ফেলেন তো কাকে বলে। যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আচ্ছা কি বলছে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে। যদি বলা হয় বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন মনে করেন শামসুর রহমান একজন বিখ্যাত কবি ছিলেন, তাই না? যদি বলা হয় জি। আহ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন হোসেন শহীদ সরোয়ার্দী, তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, এনাদেরকে আমরা এক নামে চিনি। তো এই যে নির্দিষ্ট কোনো জি। ব্যক্তি, আপনার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে কোন জেলায় যেন, চাঁদপুরে। জি। তাহলে চাঁদপুর যদি বলা হয়, এই চাঁদপুরটাও কিন্তু একটা প্রপার নাউন। কেন হবে? নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে। আমার বাসা খুলনা জেলায়, এই যদি বলি খুলনা, এটাও কিন্তু একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। অর্থাৎ মনে রাখতে হবে, যে নাউন দ্বারা, যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, আমি শেক্সপিয়রের নাটক পছন্দ করি। ওই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, এই যে দেখেন, নির্দিষ্ট একটা জায়গার নাম বোঝাচ্ছে সিলেট, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে শেক্সপিয়র। হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? এই যে নির্দিষ্ট একটা স্থাপনার নাম বোঝাচ্ছে। এই নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে, ওই যে নির্দিষ্ট করে যাকে বুঝাচ্ছে, ওকে বলা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পেরেছেন? জি। বস্তু, এটা মানে কোনো বস্তুর নাম। হ্যাঁ হ্যাঁ, বস্তু বস্তু মানে কি, তো দেখেন আমি যদি ওই যে বলি, তাজমহল। আমাদের জি। একটা আমাদের একটা জি। পবিত্র আমাদের একটা পবিত্র জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। এই কাবা শরীফ, তারপরে জি। একটা বড় একটা জাহাজের নাম যদি বলি টাইটানিক, যদি একটা এই যে ভারতের তাজমহল, হ্যাঁ, তারপরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকায়, এই নির্দিষ্ট করে কোনো স্থাপনার নাম বুঝালে, যেমন দুবাইতে রয়েছে বুর্জ খলিফা দুবাই, একটা বড় বিল্ডিং, পৃথিবীর সব থেকে উঁচু ভবন। তো এই যে জায়গাগুলা, এই নির্দিষ্ট করে কোনো স্থাপনার নাম বুঝালেও তাকে কিন্তু প্রপার নাউন বলে। এই যে সংজ্ঞাতে বলে দিয়েছে, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে, নামবাচক বিশেষ্য বলে। এইবার আসবো কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। এটা আরো সহজ। অর্থাৎ এমন একটা শব্দ আমি বলবো, যে শব্দ বললে পৃথিবীর সব ওই জাতীয় জিনিসকে বুঝাবে। যেমন এখানে কমন নাউনের আমি আগে উদাহরণটা দেই। কমন নাউনের উদাহরণ কি কি? স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। বুক, বুক মানে বই। আচ্ছা, এই কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কি বললাম? জাতিবাচক বিশেষ্য, খেয়াল করবেন। বিশেষ। স্টুডেন্ট যদি আমি বলি, মুখে আমি বললাম স্টুডেন্ট, স্টুডেন্ট বললে পৃথিবীতে যত ছাত্র ছাত্রী আছে সবাইকে একসঙ্গে বুঝাবে, অর্থাৎ ছাত্র জাতি। বুক, বুক বললে বই, পৃথিবীর সব বই একসঙ্গে বুঝাবে, অর্থাৎ বই জাতি, ছাত্র জাতি, কুকুর জাতি, এই যে ফ্লাওয়ার মানে ফুল, ফুল জাতি, হ্যাঁ, ফুল জাতীয় জিনিস, এইগুলাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলা হয়। জাতিবাচক যেমন বলে না, আমরা হচ্ছে মানুষ জাতি, ওরা হচ্ছে কুকুর জাতি, হ্যাঁ, জাতি অর্থাৎ এক জাতীয়, সকলকে বুঝাবে। স্টুডেন্ট বললে পৃথিবীর সকল স্টুডেন্টকে একসঙ্গে বুঝাবে। বুঝতে পেরেছেন? এটাকে কমন নাউন বলে, কমন জি। নাউন। এটা যদি কম যদি কমন নাউন দেখি, স্টুডেন্ট মানে স্টুডেন্ট তো সবকিছুই বোঝায়।
তো ফুল তো আর এনা তো ফুলের নাম নাই, ফুল মানে সব ফুল। একদমই ঠিক, এখানে ফুলের কোনো নাম নাই, কিন্তু যদি নাম উল্লেখ করে দেয় তখন কিন্তু সেটা আবার আলাদা হয়ে গেল, সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। এই দেখেন, স্টুডেন্ট বললে পৃথিবীর সব স্টুডেন্ট, কিন্তু আমি মনে করলাম রনি একজন ছাত্র, রনি, এই রনি ক্লাস 9-এ পড়ে। এখন ছাত্র বললে রনি কিন্তু পৃথিবীর সব ছাত্রের ভিতরে ও একজন ছাত্র। কিন্তু যখন এই যে সকল ছাত্র থেকে স্পেশাল একটা নাম আমি বললাম রনি, স্পেসিফিক একটা নাম বললাম রনি, তখন কিন্তু রনি প্রপার নাউন হয়ে গেল, রনি একজনের নাম। কিন্তু রনি যখন বলবো রনি একজন ছাত্র, রনি যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট কিন্তু পৃথিবীর সব স্টুডেন্টকে একসঙ্গে বোঝাচ্ছে, এটাকে কমন নাউন বলা হচ্ছে। এটাকে কোন নাউন বলা হচ্ছে? কমন নাউন, জাতিবাচক, ছাত্র জাতি। হ্যাঁ, এরপরে রয়েছে ঠিক। কমন নাউনের পরে যেটা রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের অর্থ হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক মানে কেমন এটা বলি, কমন নাউন আর কালেকটিভ নাউন একটু আলাদা। যেমন ক্লাব, একজন মানুষ নিয়ে কি কখনো ক্লাব গঠিত হয়? ক্লাব মানে একটা সংঘ, তো অনেক মানুষ লাগে ক্লাব গঠন করতে গেলে। অর্থাৎ এই সমষ্টি শব্দের অর্থ হচ্ছে যোগফল। যোগফল মানে কি? অনেক। যোগফল মানে কি হবে? অনেক। অনেক। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। অর্থাৎ আর্মি, আর্মি বললে বাংলাদেশে যত আর্মি রয়েছে সবাইকে একত্রে বোঝাচ্ছে আর্মি। ক্লাস, ক্লাস কিন্তু ক্লাসেস, ক্লাস মানে শ্রেণী কক্ষ, ক্লাসে কি একজন ছাত্রছাত্রী থাকে? থাকে না, ক্লাসে অনেক থাকে। অর্থাৎ মনে রাখবেন, যেখানে অনেক বুঝাবে, অনেক। এই যে ক্লাব, তারপরে ফ্যামিলি, পরিবারে কি একজন মানুষ থাকে? একজন মানুষ নিয়ে কখনো পরিবার হয় না। অর্থাৎ সমষ্টি বুঝাবে, সমষ্টি মানে যোগফল, একই সঙ্গে অনেক কিছু বুঝাবে যে শব্দ দ্বারা, তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনের বাংলা অর্থই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের অর্থ কি বলেন? সমষ্টিবাচক বিশেষ্য। যেমন এই যে ক্লাব, আর্মি, ক্লাস। হ্যাঁ, কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু এ গ্রুপ অফ থিংস, পার্সনস, অলসো অ্যানিমালস। মনে রাখবেন, এই কালেকটিভ বাচক নাউন বললে এ গ্রুপ অফ থিংস, কি বললাম? এ গ্রুপ অফ থিংস। যেমন, হ্যাঁ, গ্রুপ মানে হচ্ছে দল। যেমন এ গ্রুপ অফ থিংস রিফার্স টু এ কালেকটিভ নাউন। ক্লাব, ক্লাব বললে কিন্তু এখানে অনেকগুলো লোকের একটা গ্রুপকে বোঝাচ্ছে। পার্সন, আর্মি বললে আর্মিতে, বাংলাদেশ আর্মিতে 1.5 লক্ষ সৈন্য রয়েছে, সবাইকে একত্রে বুঝাচ্ছে। এখানে কিন্তু আবার এটা ভাববেন না যে এটা কমন নাউন যে সবাইকে একসঙ্গে বুঝাচ্ছে। এখানে আর্মি বললে শুধু কিন্তু আর্মি অর্থাৎ বাংলাদেশের আর্মিদেরকে বুঝাবে। অর্থাৎ এখানে আর্মিদের ভিতরে পুরুষ আর্মিও থাকতে পারে, মেয়ে আর্মিও থাকতে পারে। এখানে কিন্তু কমন নাউন হচ্ছে জাতিবাচক, আর এই কালেকটিভ নাউন আছে সমষ্টিবাচক। অর্থাৎ সমষ্টি, একই সঙ্গে অনেক কিছুর যোগফল বুঝাবে। ক্লাস, ফ্যামিলি, এগুলো হচ্ছে সব কমন নাউন। তাই বলা হচ্ছে কালেকটিভ নাউন রিফার্স টু এ গ্রুপ অফ থিংস, পার্সনস অর অ্যানিমালস। আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবনস। বাংলাদেশ আর্মি is doing a great job in UN nations. Each team contains 11 players. More example: cattle, class, audience, match, jury, crowd. এ দেখেন, অডিয়েন্স মানে দর্শক। আপনি গান করছেন, আপনার সামনে অনেক দর্শক বসে আছে, তো এই দর্শক সকলে একসঙ্গে সব দর্শককে সমষ্টিবাচক অর্থাৎ যোগফলটা বুঝাচ্ছে। অডিয়েন্স বলতে কোনো একজন অডিয়েন্সকে বুঝাচ্ছে না, আপনার গান গাওয়ার সামনে যত লোক রয়েছে সবাইকে এখানে অডিয়েন্স বলা হচ্ছে। ম্যাস, ম্যাস মানে হচ্ছে গণজমায়েত। জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, এই যে সরকার, একজন মানুষ নিয়ে সরকার কিন্তু গঠিত হয় না, এখানে মন্ত্রী থাকে, এমপি থাকে, তাই না? প্রতিমন্ত্রী থাকে, আরো অনেক কিছু থাকে। এইগুলো, এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আরেকটা রয়েছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আরেকটা রয়েছে ম্যাটেরিয়াল নাউন, এটা খুবই সহজ, বস্তুবাচক। যেমন আপনার হাতের মোবাইলটা, আপনার হাতের ল্যাপটপ, এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। অর্থাৎ বস্তু তো আমরা বুঝি, সংজ্ঞার ভিতরেই সবকিছু লুকানো রয়েছে। বস্তুবাচক অর্থাৎ এখানে যেগুলো, যে নাউনের ওজন আছে কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক ইত্যাদি। Material noun is an uncountable noun. Its substance or material that we can see and touch but cannot count. মনে রাখবেন, এই ম্যাটেরিয়াল নাউন আমরা হাতে নিয়ে অনুভব করতে পারি, ওজন উপলব্ধি করতে পারি, কিন্তু এগুলো গণনা করতে পারি না। এগুলো কি করতে পারি না বলেন? গণনা করতে পারি না। এই জন্য, হ্যাঁ, এই জন্য এই যে বলছে ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু গণনা করা যায় না।
অগণনাযোগ্য নাউন। ইট ইজ সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি। আমরা এটা কেবল দেখতে পারি, অ্যান্ড টাচ, আমরা টাচ করতে পারি, বাট ক্যান নট কাউন্ট, কিন্তু আমরা গণনা করতে পারি না। কি করতে পারি না? গণনা করতে পারি না। বাট উই ক্যান নট কাউন্ট, কিন্তু আমরা গণনা করতে পারি না। You can purchase a gold ring for your sister. We may attain salt from sea water. Cotton dress is my favorite. Cotton dress is my favorite. অর্থাৎ কটন ড্রেস আমার প্রিয়। অর্থাৎ এই যে কটন, সল্ট, গোল্ড, এই গোল্ড মানে সোনা, এই যে লবণ, আমরা কি বাজারে থেকে গুনে গুনে লবণ কিনি? আমরা ওজনে কিনি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি। অর্থাৎ যে জিনিসটা আমরা গণনা করি না, ওজনের মাধ্যমে কিনি, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে, ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন বাজার থেকে অনেক জিনিস কিন্তু আমরা পরিমাপ করে কিনি, যেমন 2 কেজি আলু, 5 কেজি তেল, 10 কেজি চাল, এগুলো কিন্তু সব ম্যাটেরিয়াল নাউন। এগুলো কোন নাউনের কাতারে? ম্যাটেরিয়াল। মনে রাখবেন এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ। আর এরপরে আরেকটা নাউন রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে করেন আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনার ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পারি, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না। তো এই ধরনের নাউনগুলোকে গুণবাচক বিশেষ্য বলা হয়। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা গুণের, বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। এই যে যদি বলা হয় হ্যাপিনেস মানে সুখ, এই সুখ কি কখনো দেখা যায়, নাকি ছোঁয়া যায়, নাকি উপলব্ধি করা যায়, নাকি এটা কিছু করা যায় না? হ্যাপিনেস। তো এই হ্যাপিনেসটা হচ্ছে কোন প্রকার নাউন? এই হ্যাপিনেস হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট, গুণবাচক বিশেষ্য। এটা কোন প্রকার নাউন? গুণবাচক বিশেষ্য। লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, লাভ মানে ভালোবাসা, এইগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। হুম। এই শীটটা আপনি আবার একটু দেখবেন, এটা দেখে আপনি যেখানে যেখানে বুঝতে পারেননি আমাকে বলবেন, আমি আবার দেখাই দেবো। এখন এই যে পড়াটা দিয়েছিলাম, একটি বাক্য থেকে 30টা বাক্যে রূপান্তর করা, এটাকে আপনি নিজে নিজে একটু বলতে পারবেন? যেমন আমি স্কুলে যেতে থাকবো, এই বাক্যটা দেখেন, এটা কোন টেন্স বলেন তো? আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি আমি স্কুলে যেতে থাকবো, এটা ফিউচার পারফেক্ট টেন্স। এটা ফিউচার কন্টিনিউয়াস, যেতে থাকবো। আর যদি বলি, সরি। হ্যাঁ, এটার পারফেক্টের বাংলাটা কেমন শোনা যাবে? আমি স্কুলে গিয়া থাকবো, সে ভাত খাইয়া থাকবে, সে সে আমাদের বাড়িতে আসিয়া থাকবে, আমি একটা আইফোন মোবাইল কিনিয়া থাকবো, সে মাছ ধরিয়া থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, এমন বুঝালে তাকে ফিউচার পারফেক্ট বলে। কিন্তু এখানে তো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচারে চলমান রয়েছে। ফিউচার হ্যাঁ, আমি স্কুলে যেতে থাকবো, জি। আই উইল বি গোয়িং টু স্কুল। এখানে আই উইল বি গোয়িং টু স্কুল এই বাক্যটা আমি যদি পরিবর্তন করে দেই, হি উইল বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে। তো এই এখানে যে 4টা বাক্য রয়েছে, তো হি উইল বি ক্যাচিং ফিশ ওই বাক্যের 4টা কি হবে বলতে পারবেন? মানে এখানে যেমন 4টা, ওই একই রকম 4টা করবেন, কিন্তু বাক্যটা ওইভাবে করতে হবে, সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ। হি উইল বি ক্যাচিং ফিশ। হ্যাঁ, তাহলে 4টা মানে বলেন। ফার্স্ট ফিশটা। এখানে এই যে দেখেন, হি উইল বি ক্যাচিং ফিশ, ওইটা নেগেটিভ কি হবে? যেমন এই যে আই উইল বি গোয়িং টু স্কুল, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি জানতে চাচ্ছি যে ওই যে একটা বাক্য দিয়ে আপনি এইভাবে 4টে করেন। হি উইল বি ক্যাচিং ফিশ, এটা করতে হবে হি ওয়ন্ট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। আর এর ইন্টারোগেটিভ কি হবে? ওন্ট হি বি ক্যাচিং ফিশ, উইল বি হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরতে থাকবে? সে কি মাছ ধরতে থাকবে না, ওন্ট হি বি ক্যাচিং ফিশ। অর্থাৎ এখানে মনে রাখবেন যে কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করা যায়, সেখান থেকে নেগেটিভ করা যায়, সেখান থেকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4টে বাক্য আপনাকে তৈরি করতে হবে। যেমন আমি স্কুলে গিয়েছি, পরের বাক্যটা দেখেন কোন টেন্স? আমি স্কুলে গিয়েছি, ইয়াসি ইয়াসি ইয়াসো থাকলে কোন টেন্স হয়? এটা আমি স্কুলে গিয়েছি, এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। ইয়েস, টেন্সটা আপনি সঠিকভাবে ধরতে পেরেছেন, এটা অনেক একটা বড় ব্যাপার, টেন্স বুঝতে পারলে তারা ভাষাটা সহজে শিখতে পারবে। তো কি বললাম? আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। এখানে আমি যদি একটু পরিবর্তন করে দেই, সে একটি ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি এঁকেছে। তাহলে এইটার নেগেটিভ কি হবে? সে একটা ছবি আঁকেনি। এটার ইন্টারোগেটিভ কি হবে? সে কি একটা ছবি এঁকেছে। আর এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? সে কি একটা ছবি আঁকেনি, সে কি একটা ছবি আঁকেনি। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে কিন্তু
এই বাক্য পরিবর্তন করা শিখতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু গো ভার্ব দিয়ে করেছি। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি? হ্যাজেন্ট হি গন টু স্কুল। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। প্রচুর পরিমাণে এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন ভাবে, এই যে শুধু এখানে হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে, সে স্কুলে যায়নি, সে কি স্কুলে গিয়েছে, সে কি স্কুলে যায়নি, এই বাক্যটাকে আপনাকে যদি আমি বলি যে আহ কি বলা যায় এখানে, যেমন সে একটা বাড়ি তৈরি করেছে, সে একটা বাড়ি তৈরি করেছে, ওই বাক্য দিয়ে আপনি এই চারটা করেন তো, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। সে সে বাড়ি তৈরি করেছে। বাংলায় বলেন, কোনো সমস্যা নাই। সে বাড়ি তৈরি করেছে, তারপর কি হবে? সে বাড়ি তৈরি করেছে। হুম, সে বাড়ি তৈরি করেনি। হুম, সে কি বাড়ি তৈরি করেছে? হুম। তারপরে সে কি বাড়ি তৈরি করেনি। থ্যাংক ইউ। এইভাবে কিন্তু এই যে শুধু বাড়ি তৈরি করা না, অনেক ভার্ব প্রা- দিয়ে করা যায়, প্রচুর ভার্ব জানতে হবে। দেখেন এই যে এই শীটটা আমি আপনাকে দিয়েছিলাম, আজকে যদি চান আবারও দিব। কনজুকেশন অফ ভার্ব বলে, হ্যাঁ। এই কনজুকেশন অফ ভার্ব প্রচুর পরিমাণে আমাদেরকে মুখস্থ করতে হবে। এই যে গো, ওয়েন্ট, গন, এখানে দেখেন আছে মেক। এই যে মেক শব্দের অর্থ তৈরি করা। তো আমি যদি বলি সে একটা বাড়ি তৈরি তৈরি, করা। সে একটা বাড়ি তৈরি করেছে, এইটার ইংরেজি কি হবে? হি হ্যাজ মেড এ হাউস। এই মেড, এই দেখেন এই V3টা তখন কাজে লাগবে, মেড মানে তৈরি করা। তো আপনি যদি মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল, আর মেড মানে তৈরি করিয়াছে, এই মেক ভার্বের তিনটা ফর্ম যদি না জানেন, বাক্য কি গঠন করা যাবে? যাবে না। অতএব আমাদের এই জি। কনজুকেশন অফ ভার্ব খুব বেশি পরিমাণে মুখস্থ করতে হবে। এই শীটটা আমি এখন আবারও দিচ্ছি, এগুলো প্রচুর পরিমাণে পড়বেন, মুখস্থ করবেন। আপনার যেহেতু দিনের বেলায় আপনি ফ্রি থাকেন, এইগুলো পড়বেন। যখনই না পারবেন, ওই যে হোয়াটসঅ্যাপে যেভাবে আপনি লিখে দেন বা ভয়েস রেকর্ড পাঠান, ওইভাবে পাঠাবেন। আমি সার্বক্ষণিক ভাবে আপনার হেল্প করবো। আমি যখন ফ্রি থাকি আমি আপনার প্রশ্নের উত্তর দিব। অর্থাৎ আপনি পড়তে গেলেন, কোথাও বেঁধে যাচ্ছে, সেগুলো আমাকে ভয়েস রেকর্ড বা ওই যে আগের দিন পাঠিয়েছিলেন ওইভাবে পাঠাবেন। এখানে একটা আছে দেখেন, এই যে রাইড, শাইন। শাইন মানে হচ্ছে কি, কিরণ দেওয়া। এখানে একটা নেই, স্পেন্ড। এই যে স্পেন্ড শব্দের অর্থ ব্যয় করা, SPEND। স্পেন্ড মানে ব্যয় করা। এর V2 কি হবে? স্পেন্ট। SPENT, স্পেন্ট। আরেকটা রয়েছে SPENT, স্পেন্ট। এই যে বাক্যগুলো না, শব্দগুলো, এগুলোকে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্ব ফর্ম বলে। বাক্য তৈরি করতে গেলে, যেমন স্টোলেন, নিচেই দেখেন স্টোলেন শব্দের অর্থ কি? স্টেল মানে চুরি করা, স্টেল। স্টোল মানে চুরি করেছিল, আর স্টোলেন মানে চুরি করিয়াছে। আমি যদি বলি করিয়াছে। করিয়াছে, যদি বলি সে আমার কলমটি চুরি করিয়াছে, কি হবে? হি হ্যাজ স্টোলেন মাই পেন। কি হবে? হি হ্যাজ স্টোলেন মাই পেন। সে আমার কলমটি চুরি করিয়াছে। দেখেছেন? তাহলে যদি বলা হয় সে আমার কলমটি চুরি চুরি করেছিল, তখন কিন্তু এই V2 ফর্ম কাজে লাগবে। হি স্টোল মাই পেন, হি স্টোল মাই পেন। এই জন্য প্রচুর পরিমাণে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন। এগুলো মুখস্থ না করলে কিন্তু কথা বলা যায় না। আরো একটু জায়গা আমাদেরকে দেখতে হবে। আমি কিছু প্রশ্ন আপনাকে করব, সেগুলোর উত্তর দিয়ে আমাদেরকে কথা বলতে হয়। প্রশ্ন করতে হয়, WH কোশ্চেন। আমি যদি বলি হোয়াটস ইউর নেম, আপনি কি বলবেন? মাই নেম ইজ ইয়াসিন শেখ। আপনার মাই নামটা নেম। বল। যদি বলা হয় আপনার পদবী কি, এর ইংরেজি কি হবে? হোয়াটস ইউর সার নেম। সার নেম মানে হচ্ছে পদবী। তাহলে বলতে হবে মাই সার নেম ইজ শেখ, আপনার পদবী হচ্ছে শেখ। তারপরে যদি বলি হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, আপনি উত্তর কি দিবেন? আই এম, আই আই এম 24 ইয়ার্স ওল্ড। 24 ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ। দেখেন এই যে আমার বয়স, আপনি শিখে গেছেন কথা বলা। এইভাবে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। আগামী ক্লাসে এগুলো করব। তো আজকে আরো কিছু করি। আপনার উচ্চতা কত, এর ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে হাউ টল আর ইউ। হাউ টল আর ইউ, আপনার উচ্চতা কত? তাহলে কি বলতে হবে? আমার উচ্চতা 5 ফিট বা 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, যতটুকু আছেন। হুম তাহলে বলতে হবে আই এম 5 ফিট, 5 ফিট and 7 ইঞ্চেস। আই এম 5 ফিট and 7 ইঞ্চেস। যদি বলা হয় তুমি কোথায় বাস করো, এটার ইংরেজি কি হবে? হোয়ার ডু ইউ লিভ। আই লিভ। মানে প্রশ্ন। হ্যাঁ, Where প্রশ্ন। do you live? হ্যাঁ, আমি যদি আপনাকে, আপনি প্রশ্ন করবেন আমাকে যে স্যার আপনি কোথায় বাস করেন, তাহলে কি হবে? হোয়ার ডু ইউ লিভ। এটার ইংরেজি হোয়ার ডু ইউ লিভ। বলতে হবে আই লিভ ইন খুলনা, আই লিভ ইন সৌদি আরাবিয়া, আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন ঢাকা। তো আমি কিভাবে প্রশ্ন করলাম, আপনি কোথায় বাস করেন, হোয়ার ডু ইউ লিভ ইন। আচ্ছা, এটা যদি বলি আপনি কি করেন,
এই দেখেন, এই প্রশ্ন করা শিখতে হবে আর উত্তর দেয়া শিখতে হবে। আপনি আমার কাছে ভর্তি হয়েছেন এই জন্য যে স্যারের কাছ থেকে ইংরেজিতে কথা বলা শিখবো, তাই না? এটা একটা বড় উদ্দেশ্য। তো ইংরেজিতে কথা বলতে গেলে জি। প্রশ্ন করা শিখতে হয় এবং উত্তর দেওয়া শিখতে হয়। কি বললাম? যদি বলা হয় আপনি কি করেন, তাহলে এটা দুই ভাবে বলা যায়, হোয়াট ইজ ইউর জব, হোয়াট ইজ ইউর জব। অথবা বলা যায় হোয়াট, অথবা বলা যায়, অথবা কি বলা যায়, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। হোয়াট ডু ইউ ডু, আপনার পেশা কি। হোয়াট ইজ ইওর প্রফেশন, একটা কথাকে বিভিন্ন আইটেমে কিন্তু বলা যায়। হোয়াট ইজ ইওর প্রফেশন। তো আগামী ক্লাসে এই কথা বলার জন্য আপনাকে আমি একটা শিট দিব। সেই শিট দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। খুব ভালোভাবে আপনি কথা বলতে পারবেন। তো আজকে দেখেন, এই যে পার্টস অফ স্পিচের ভিতরে এই যে নাউনটা দেখিয়েছি, আপনি এখন বাসায় বসে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি, এটা আপনি আপনি একটু প্র্যাকটিস করবেন। আর এই যে কনজুগেশন অফ ভার্বের যে শীট, এটাও একটু পড়ে ফেলবেন, হ্যাঁ। এইগুলো পড়লে বাক্য তৈরি করতে সহজ হবে। এইগুলো একটু বাসায় জি, বসে এটা পড়বেন। এটা এটা 20টার মতো মুখস্থ করছি মুখস্থ, আমি। আচ্ছা আচ্ছা, তাই এটা আরো 20টা মুখস্থ করতে হবে। এখানে আপনি প্রতিদিন 5টা করে পড়েন মাত্র, দেখবেন এক সপ্তাহের ভিতরে এই শীট আপনার কমপ্লিট হয়ে যাবে। 5টা করে পড়লে এক জি। সপ্তাহের ভিতরে এই শীট আপনার কমপ্লিট হয়ে, এবং ধীরে ধীরে আমরা কিভাবে